এসএসসি ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সো যারা ক্লাস 9 এবার বা যারা ক্লাস 10 উঠছে তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমরা আজকে এসএসসি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের আজকে একটা চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে গতি অধ্যায় অর্থাৎ মোশন অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে আমরা দেখব স্থিতি অথবা রেস্ট জিনিসটা আসলে কি। দেখো, সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখনই ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে। একথার মানে কি? একথার মানে হচ্ছে যে সময় পরিবর্তন হলেও যদি কোনো একটা বস্তু তার অবস্থানের কোনো পরিবর্তন না ঘটায়, অর্থাৎ বস্তুটা যদি যে অবস্থা অর্থাৎ স্থির অবস্থায় যদি থাকে, তাহলে আমরা সেটাকে কিন্তু বলবো হচ্ছে স্থিতি বা রেস্ট বলবো। এরপর আছে দেখো গতি বা মোশন জিনিসটা আসলে কি। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বলা হয়, আর এই অবস্থানের পরিবর্তন ঘটানোকে গতি বলা হয়। অর্থাৎ মোশন বা গতি জিনিসটা হচ্ছে যে সময়ের সাথে যখন কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে, আর অবস্থানের পরিবর্তন ঘটলে সেটা একটা বেগ প্রাপ্ত হবে বা বস্তুটাতে কিন্তু একটা গতির সঞ্চার হবে। তো বস্তুর ওই অবস্থাটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে গতি বা মোশন বলবো। তার মানে বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো বিভিন্ন প্রকার গতি অর্থাৎ টাইপস অফ মোশন। তো ফার্স্টে যেটা আছে সেটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে রৈখিক গতি। কোন বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোন বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলা হয়। যেমন একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি রৈখিক গতি। তার মানে রৈখিক গতিটা হচ্ছে যখন কোনো একটা বস্তু একটা সরল রেখা বরাবর বরাবর চলতে থাকবে, তখন ওই বস্তুর গতিটাকে আমরা বলবো হচ্ছে রৈখিক গতি। মানে বিষয়টা হচ্ছে, ধরো আমি ধরে নিলাম যে এই এবি একটা সরল রেখা, এই এবি রেখা বরাবর যখন একটা গাড়ি বা যখন কোনো একটা বস্তু চলমান থাকবে বা চলতে শুরু করবে, তখন ওই বস্তুর গতিটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে রৈখিক গতি। এরপর খেয়াল করো আমাদের আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা আসলে কি বা সার্কুলার মোশন জিনিসটা আসলে কি। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। অর্থাৎ ঘূর্ণন গতিটা হচ্ছে যে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু অথবা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তখন ওই বস্তুর গতিটাকে কিন্তু আমরা ঘূর্ণন গতি বলবো। যেমন ধরো একটা পিঁপড়া আমাদের এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক পুরো এই বৃত্তাকার পথটা ঘুরে আবার বি বিন্দুতে আবার এ বিন্দুতে ফিরে আসলো, তাহলে বস্তুর এই গতিটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি অথবা সার্কুলার মোশন। অথবা ধরো এ বি আমাদের একটা অক্ষ, এই অক্ষ থেকে ঠিক আর দূরত্বে ধরো এম ভরের একটা বস্তু এই অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনরত আছে, তাহলে বস্তুর এই গতিটাকেও কিন্তু তুমি বলবা হচ্ছে ঘূর্ণন গতি অথবা সার্কুলার মোশন। এরপরে খেয়াল করো পর্যায়বৃত্ত গতি আসলে কি। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। তো পর্যায়বৃত্ত গতি আর ঘূর্ণন গতির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, লক্ষ্য করো। সেটা হচ্ছে কি যে পর্যায়বৃত্ত গতিতে দেখো এখানে বলছে কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কিন্তু অতিক্রম করবে। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে, ধরো আমার একটা পিঁপড়া ঠিক এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ধরে নাও যে আমার একটা পিঁপড়া ঠিক এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম ঘুরতে ঘুরতে আবার এই এ বিন্দুতে ফিরে আসলো। তাহলে এখানে তুমি কিন্তু এটা বলতে পারো যে এটা কিন্তু আমাদের ঘূর্ণন গতি। এখন কথা হচ্ছে, প্রথমবার ঘুরে আসতে যদি এই পিঁপড়াটার 5 সেকেন্ড সময় লাগে, ঠিক দ্বিতীয়বার ঘুরে আসতেও তোমার 5 সেকেন্ড সময় লাগতে হবে। তার মানে দেখো এই নির্দিষ্ট বিন্দুটাকে সে পরপর এরকম রিপিট করতেছে বা পরপর অতিক্রম করতেছে যদি আমাদের 5 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই গতিটাকে কিন্তু আমরা বলবো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলবো। কিন্তু যদি এই পিঁপড়াটা প্রথমবার ঘুরে আসতে 5 সেকেন্ড, পরের বার ঘুরে আসতে ধরো 4 সেকেন্ড লাগবে,
তাহলে এটা কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতি হবে না, এটা আমাদের হবে ঘূর্ণায়মান গতি। আবার ধরো প্রথমবার যাত্রা শুরু করছিল অ্যান্টি ক্লকওয়াইজ, পরের বার মনে করো সে ঘুরলো ঠিক ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটাও কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতি হবে না, এটা হবে ঘূর্ণায়মান গতি। কারণ পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুবই মনে রাখতে হবে, আছে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে একই সময় পর পর অতিবাহিত করতে হবে। তা আমার মনে হয় পর্যায়বৃত্ত গতিটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো আমাদের আছে স্পন্দন গতি। তো স্পন্দন গতিটা আসলে কি? দেখো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি, কম্পনশীল সুর শলাকা ও গিটারের তারের গতি। তো এগুলো হচ্ছে উদাহরণ। স্পন্দন গতি জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে উদাহরণ কিন্তু দেওয়া আছে সরল দোলকের গতি হবে, আমরা সরল দোলকটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা সরল দোলকটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এইটা আমাদের একটা সরল দোলকের বল। এখন তুমি যদি এই সরল দোলকের, এটা হচ্ছে সুতা, এই সুতা ধরে যদি টান দাও তাহলে এই ববটা এই এখন ববটা যে অবস্থানে আছে এটাকে কিন্তু বলা হয় তার সাম্যাবস্থা। এখন ধরো এ বিন্দুতে আছে, এই এ বিন্দু থেকে ববটা দুলতে দুলতে ঠিক বি বিন্দুতে যাবে, ধরো এটা হচ্ছে বি বিন্দু, আবার কিন্তু ফিরে আসবে ঠিক এ বিন্দুতে। এখন কথা হচ্ছে আমার এই ববটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যদি আমাদের 1 সেকেন্ড সময় লাগে, এই বি বিন্দু থেকে এ বিন্দুতে ব্যাক করতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে দেখো এই ববটা এ থেকে বি তে যাওয়া এবং বি থেকে এ তে পুনরায় ফিরে আসা, এই সময়টাকে বলা হয় পর্যায়কাল। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি পর্যায়কাল হচ্ছে টি, আর টি সমান কিন্তু 1 + 1 = 2 সেকেন্ড। তাহলে দেখো এই সরল দোলকের ববের পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ড। তাহলে দেখো তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, কিন্তু পর্যায়কালের বাকি অর্ধেক সময় কিন্তু তার বিপরীত দিকে গমন করছে, কারণ এ থেকে বি তে আবার বি থেকে কিন্তু আমাদের এ তে ববটা কিন্তু আসছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ধরনের গতিটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। অর্থাৎ স্পন্দন গতি হচ্ছে পর্যায়কালের অর্ধেক যাবে একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক কিন্তু তার বিপরীত দিকে গমন করবে, করলেই তাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। আমার মনে হয় স্পন্দন গতিটা তোমরা বুঝতে পারছো। খেয়াল করো পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা আসলে কি? পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ, দেখো পর্যায়কালের ডিফিনিশনটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলা হয়। অর্থাৎ পর্যায়কালটা হচ্ছে ধরো আমার একটা বস্তু এই ধরে নাও যে আমার একটা বস্তু এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সে এই বিন্দুতে ফিরে আসলো, তাহলে এই যে এই বিন্দুতে ফিরে আসলো, আসতে আমার যে সময় লাগবে সেই সময়টাকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল। আর পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এই দেখো স্পন্দন গতি, তো আমাদের স্পন্দন গতিটা নিয়ে আমরা কথা বলছি। এরপর আমরা বলবো দেখো আছে স্কেলার বা অদিক রাশি। স্কেলার রাশি আসলে কি? দেখো যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার বা অদিক রাশি বলা হয়। অর্থাৎ স্কেলার রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে তুমি শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবা কিন্তু দিক নির্দেশের প্রয়োজন নেই, অর্থাৎ শুধু এর ম্যাগনিটিউড আছে, মান আছে কিন্তু দিক নেই, এই ধরনের রাশিকে আমরা বলবো স্কেলার রাশি বা অদিক রাশি। তাহলে একটু লক্ষ্য করো, যেমন আমরা যদি বলি ভর, তো এখানে একটা জিনিস কিন্তু প্রশ্ন থেকে যায়, এই যে রাশি জিনিসটা আসলে কি? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। যেমন ভর, ভর কিন্তু একটা রাশি, কারণ ভর কিন্তু পরিমাপ করা যায়। ভরের একক কিন্তু আমরা জানি হচ্ছে কেজি বা কিলোগ্রাম। এখন কথা হচ্ছে ভর কিন্তু হচ্ছে একটা অদিক রাশি বা স্কেলার রাশি। কেন? কারণ ভর মাপার জন্য তোমার কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না, শুধু মানের দরকার হয়। অর্থাৎ 5 কেজি ভরের একটা বস্তু উত্তর দিকে নিয়ে গেল এর ভর 5 কেজি, দক্ষিণ দিকে নিয়ে গেল ভর 5 কেজি। অর্থাৎ এই রাশিটা তোমার দিকের উপর কিন্তু ডিপেন্ড করবে না, এর শুধু ম্যাগনিটিউড বা মান থাকবে। এরপরে খেয়াল করো ভেক্টর বা দিক রাশি কাকে বলে? ভেক্টর বা দিক রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে
রূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর বা দিক রাশি বলা হয়। তার মানে ভেক্টর বা দিক রাশি হচ্ছে যে রাশিটাকে প্রকাশ করার জন্য মানও দরকার এবং দিকও দরকার, অর্থাৎ ম্যাগনিটিউড প্লাস ভ্যালু, দুইটা মানে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, এই দুইটা জিনিস দরকার হবে, সেই রাশিকে আমরা বলবো ভেক্টর বা দিক রাশি। যেমন আমি যদি বলি দেখো সরণ, যেমন সরণ, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। কারণ কি, সরণের জন্য কিন্তু মান এবং দিক উভয়ের দরকার হয়, কারণ নির্দিষ্ট দিকে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তনকে কিন্তু সরণ বলা হয়। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, আমরা পড়ব হচ্ছে দূরত্ব অথবা ডিসটেন্স। যে কোনো দিকে একটি বস্তুর যে পথ অতিক্রম করে তাকে বস্তুটির দূরত্ব বলে। অর্থাৎ দূরত্বটা হচ্ছে বস্তু যে কোনো দিকে মোট যে দূরত্ব অতিক্রম করবে, মোট যে পথ অতিক্রম করবে সেটাকে কিন্তু আমরা দূরত্ব বলবো। তো বিষয়টা একটু খেয়াল করো, ধরো আমার একটা বস্তু প্রথমে এ বিন্দুতে ছিল, ঠিক এই এ বিন্দু থেকে বস্তুটা এই বি বিন্দুতে আসলো, এরপরে বস্তুটা এখান থেকে সি বিন্দুতে আসলো, এরপরে বস্তুটা মনে করো এখান থেকে আবার একটু নিচে নেবে ডি বিন্দুতে আসলো। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এখন আমি যদি তোমাকে বলি দেখো, ধরো এ থেকে বি হচ্ছে 3 মিটার, বি থেকে সি হচ্ছে 2 মিটার, আর সি থেকে ডি হচ্ছে 1 মিটার। এখন আমি যদি তোমাকে বলি দেখো বস্তুর কিন্তু মোট কতটুকু পথ অতিক্রম করছে, তাহলে মোট অতিক্রান্ত পথ হবে কিন্তু দেখো 3 মিটার প্লাস 2 মিটার প্লাস 1 মিটার। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো আমরা পাবো 6 মিটার। তাহলে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু হচ্ছে 6 মিটার। তাহলে এই যে বস্তু মোট পথ অতিক্রম করলো কতটুকু, 6 মিটার। তাহলে এই 6 মিটারটাই হবে বস্তুর কিন্তু দূরত্ব বা ডিসটেন্স। এখন কথা হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স এটা কিন্তু তোমার এটা হচ্ছে স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি না, শুধু এর কিন্তু মান আছে, কোনো দিক নেই, আর এর একক কিন্তু হচ্ছে মিটার হবে। এরপরে খেয়াল করো, আমরা পড়ব হচ্ছে সরণ। সরণ যেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট জিনিসটা আসলে কি, তো দেখো একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। অর্থাৎ সরণটা হচ্ছে যে কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে তাকে কিন্তু আমরা সরণ বলবো। আর এই সরণের ক্ষেত্রে কিন্তু এখানে দিক আছে, তাহলে দিক অর্থাৎ এখানে কিন্তু ডিরেকশন আছে, তাহলে সরণ কিন্তু একটা ভেক্টর রাশি হবে যেহেতু দিক আছে। তো এখন কথা হচ্ছে দেখো আমি যদি সরণ জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো, তাহলে দেখো আমি ধরে নিলাম আমার একটা বস্তু প্রথমে এ বিন্দুতে ছিল, পরে হচ্ছে বি বিন্দুতে, তারপরে বস্তুটা আমাদের এখান থেকে সি বিন্দুতে চলে আসলো। তাহলে দেখো আমি ধরে নিলাম যে আমার এ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে 5 মিটার, বি থেকে সি দূরত্ব হচ্ছে 7 মিটার, আর এখানে দেখো এ আর সি যোগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে 8 মিটার। তাহলে এখানে একটু খেয়াল করো, এখান থেকে সরণ জিনিসটা আমরা বুঝতে পারবো। তো দেখো বস্তু কিন্তু প্রথমে এ বিন্দুতে ছিল, তারপরে বি বিন্দুতে আসছে, তারপরে কিন্তু সি বিন্দুতে প্রবেশ করছে। তাহলে দেখো এখানে এই পথটা কিন্তু মনে করো এটা হচ্ছে বক্র রেখা আর কি, এই পথটা কিন্তু সোজা পথ নয়। তাহলে দেখো এই বক্র পথের কারণে আমি বলতে পারি যে এই 5 মিটার আর 7 মিটার যোগ করলে হবে 12 মিটার। তাহলে এই 12 মিটারটা কিন্তু হবে বস্তুটা অতিক্রান্ত মোট পথ, এই কারণে এটা হবে হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স। আর আমি যদি বলি এখানে আমাদের স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা কোনটা, দেখো এই এ আর সি হচ্ছে সরল রেখা। তাহলে দেখো এই এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 8 মিটার। যেহেতু দেখো এখানে আমাদের নির্দিষ্ট সরল রেখা বরাবর এ আর সি, তাহলে এই এ আর সি অর্থাৎ 8 মিটার। অর্থাৎ আমি যদি বলি যে এই বস্তুটা অর্থাৎ যে বস্তুটা ছিল সেই বস্তুটা সরল কতটুকু হয়েছে, অ্যানসার হবে কিন্তু 8 মিটার, কখনোই কিন্তু 12 মিটার হবে না, কারণ সরল হচ্ছে সোজা পথ, এটা কিন্তু বক্র পথ নয়। এরপরে খেয়াল করো আমাদের দ্রুতি। আর এখান থেকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে সরলের একক কিন্তু হবে হচ্ছে মিটার, আর মাত্রা হবে হচ্ছে এল, আর এটা হবে ভেক্টর রাশি। এরপরে আমরা খেয়াল করে দ্রুতি বা স্পিড জিনিসটা আসলে কি। স্পিড জিনিসটা হচ্ছে দেখো কোন একটি গতিশীল বস্তু সরল বা
বক্রপথে স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ দ্রুতি জিনিসটা কি, এখান থেকে কিন্তু আমরা একটু লক্ষ্য করো, আমাদের এখানে প্রথমে একটা বস্তু এ বিন্দুতে ছিল, পরে বি বিন্দুতে, পরে কিন্তু সি বিন্দুতে আসছে। তাহলে আমি এখানে বলতে পারি বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব সমান 5 মিটার প্লাস 7 মিটার ইজ ইকুয়াল টু 12 মিটার। অর্থাৎ এই 12 মিটার হচ্ছে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব। এখন আমি যদি বলি দেখো এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে ধরো আমি ধরে নিলাম যে আমাদের সময় লাগলো হচ্ছে এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে ধরো সময় লাগলো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 10 সেকেন্ডে কিন্তু সে অতিবাহিত করে 12 মিটার। অতএব 1 সেকেন্ড অতিবাহিত করে 12/10। তাহলে এই যে প্রতি সেকেন্ডে বস্তু যে কোনো দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে কিন্তু আমরা দ্রুতি বা স্পিড বলবো। তাহলে এখান থেকে লক্ষ্য করো দ্রুতিকে আমরা v দ্বারা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে v সমান আমরা লিখব d ভাগ কিন্তু t, যেখানে d হচ্ছে মোট অতিক্রান্ত পথ আর মোট অতিক্রান্ত পথ অথবা মোট অতিক্রান্ত দূরত্ব, আর t টা হচ্ছে সময়। এখন কথা হচ্ছে দেখো আমরা যদি বলি d হচ্ছে এর একক হবে মিটার আর t টা হচ্ছে সময়, সময়ের একক হবে সেকেন্ড, তাহলে দেখো মিটার পার সেকেন্ড অর্থাৎ একক মিটার পার সেকেন্ড। এখন যদি বলি এর মাত্রা সমীকরণটা কি, দেখো আমাদের মিটার অর্থাৎ এটা দূরত্বের একক, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি লেন্থ, আর s টা হচ্ছে টাইম, তাহলে t ইনভার্স t। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের মাত্রা সমীকরণ। তা আমার মনে হয় দ্রুতি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো বেগ, বেগটা কি, ভেলোসিটি বা বেগ। দেখো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে কিন্তু আমরা বেগ বলবো। একটু লক্ষ্য করো বেগ, তাহলে লক্ষ্য করো বেগ। আমরা দেখো আমরা ধরে নিলাম যে কোনো বস্তু এই এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো। এখন কথা হচ্ছে এই এ আর বি বিন্দু, দেখো এটা কিন্তু নির্দিষ্ট দিকে, তাহলে এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের সরণ। আর বস্তুটা এই এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সময় লাগছে ধরে নাও t। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো বস্তু t সময়ে কিন্তু সরণ ঘটে s, অতএব একক সময় সরণ ঘটবে s ভাগ t। তাহলে দেখো এটা কিন্তু সরণের পরিবর্তনের হার, আর সরণের পরিবর্তনের হারকে আমরা জানি বলা হয় ভেলোসিটি বা বেগ। এই কারণে আমরা বেগকে v দ্বারা প্রকাশ করব, আর বেগ v = s ভাগ t। তাহলে এটা হচ্ছে বেগ, বেগ v = s ভাগ t। তো যেহেতু বেগ সরণের পরিবর্তনের হার, এই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই কারণে বেগও হবে ভেক্টর রাশি। তাহলে বেগের একক কি হবে একটু লক্ষ্য করি। দেখো সরণ, সরণ হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য নির্দিষ্ট দিকে, তাহলে এক্ষেত্রে এর এককটা হচ্ছে মিটার, আর সময় এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে এখানে আমরা লিখব সেকেন্ড। তাহলে দেখো আমাদের একক হবে এই সেকেন্ডটা যখন উপরে উঠবে তখন পার হয়ে যায়, তাহলে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। এরপরে লক্ষ্য করো বেগের মাত্রা সমীকরণ কি। তো বেগের মাত্রা সমীকরণ দেখো মিটার, এটা যেহেতু দূরত্বের একক এক্ষেত্রে এটা লেন্থ, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি l, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক টাইম, এজন্য বড় হাতের t এর উপরে ইনভার্স। তাহলে এটাই হচ্ছে বেগের মাত্রা সমীকরণ। আর আমরা মনে রাখবো বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এরপরে খেয়াল করো সুষম বেগ কি। সুষম বেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বা সমবেগ বলা হয়। তো দেখো এখানে উদাহরণ দেওয়া আছে বাতাসের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে যদি আমরা বলি যে কোন একটা বস্তুর বেগের মান এবং দিক যদি সর্বদা সমান থাকে, অর্থাৎ মান এবং দিকের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে সুষম বেগ। এখন কথা হচ্ছে যেমন বাতাসের শব্দ, এই যে বাতাসে কিন্তু শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড এইটা। এখন কথা হচ্ছে যে বাতাসের শব্দের বেগ কিন্তু 332 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু কখনোই মান এবং দিক পরিবর্তন করে না। এই কারণে কিন্তু এটা হচ্ছে আমরা বলতে পারি যে সুষম বেগের একটা উদাহরণ। এরপরে কি আমরা করব ত্বরণ বা অ্যাক্সেলারেশন জিনিসটা আসলে কি। দেখো সময়ের সাথে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, একে দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ ত্বরণ হচ্ছে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধির হার। তে এক্ষেত্রে যদি বেগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলা হয়, তো বেগ কিন্তু বৃদ্ধির হার অথবা বেগ হ্রাসের হার। তো বেগ বৃদ্ধির হারটা কিন্তু ত্বরণ হবে, আর বেগ হ্রাসের হারটা কিন্তু হবে মন্দন। তো একটু লক্ষ্য করো, আমরা ত্বরণটা নিয়ে একটু কথা বলি। তো ধরে নাও যে একটি বস্তু যখন এ বিন্দুতে ছিল তখন বস্তুর আদিবেগ ছিল ইউ। এরপরে টি সময় পর, ধরো টি সময় পর বস্তুটি বি বিন্দুতে পৌঁছালো, এই সময় বস্তুটির শেষ বেগ হলো ভি। তাহলে দেখো আমি বলতে পারি প্রথমে আদিবেগ হচ্ছে ইউ এবং পরে টি সময় পরে যে বেগটা হয় সেই বেগটাকে আমরা শেষ বেগ লিখব। তাহলে এখন আমরা বলতে পারি যে বস্তুর বেগের কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে দেখো আমরা বলতে পারি বস্তুর বেগের পরিবর্তন, বস্তুর বেগের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বস্তুর বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। তারপর মনে রাখবো বেগের পরিবর্তনটা শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করতে হয়। তাই এখন দেখো আমি যদি বলি অতএব বস্তুর বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার আমরা মাথায় রাখবো পরিবর্তনের হার বলতে সময় দ্বারা কিন্তু ভাগ করাকে বোঝায়। তাহলে দেখো টি সময় পর মানে এই যে বেগের পরিবর্তনটা ঘটলো, এটা পরিবর্তনটা ঘটতে আমাদের সময় ব্যবধান কিন্তু টি ছিল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো ভি মাইনাস ইউ এটাকে কিন্তু আমরা টি দ্বারা ভাগ করব। তাহলে এখন একটু ডিফিনিশনটার দিকে লক্ষ্য করো। সংজ্ঞাতে কিন্তু বলা হয়েছিল যে কোন বস্তুর সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে কিন্তু ত্বরণ বলা হয়। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের বেগ পরিবর্তনের হার, আর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে আমরা লিখব ত্বরণ হচ্ছে এ, আর এই এ সমান ভি মাইনাস ইউ ভাগ কিন্তু টি। তাহলে এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। তো এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হয়। আর যেহেতু এখানে বেগ ভেক্টর রাশি, এই কারণে ত্বরণও কিন্তু একটা ভেক্টর রাশি কিন্তু আমাদের হবে। তো একটু ত্বরণের একক আর মাত্রা সমীকরণটা আমি একটু দেখে আসি। দেখো ত্বরণের এ বেগ পরিবর্তনের হার, তাহলে আমরা ত্বরণ এ সমান ভি ভাগ কিন্তু টিও লিখতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ত্বরণ। এখন কথা হচ্ছে দেখো বেগ, আমরা বেগকে ভাঙলে কি পাবো? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। তার এখানে বেগটাকে ভাঙলে আমরা পাবো s ভাগ t, নিচে কিন্তু আরেকটা t। তো এখান থেকে খেয়াল করো s ভাগ t স্কয়ার পাবো। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের ত্বরণ। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এ এখানে s বলতে কিন্তু স্মরণ বোঝায়, আর স্মরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত কিন্তু দূরত্ব। তাহলে সেটা কিন্তু তার আমরা যদি বলি এককটা কিন্তু হবে হচ্ছে মিটার, কারণ দূরত্ব মাপা হয় মিটার দ্বারা। তাহলে এখানে কিন্তু আমরা লিখব হচ্ছে মিটার। আর নিচে দেখো সময়ের একক কিন্তু আছে সেকেন্ড, তাহলে এটা হবে স্কয়ার। এবার আমরা জানি নিচে থাকলে সেটা উপরে উঠলে কিন্তু ইনভার্স হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে একক, আমরা মনে রাখবো এটাই হচ্ছে ত্বরণের একক। এরপরে যদি আমরা বলি ত্বরণের মাত্রা সমীকরণ কি, একটু লক্ষ্য করো। আমরা মাত্রা সমীকরণটাও কিন্তু এখান থেকে বের করতে পারি। কিভাবে? দেখো আমরা ত্বরণ এ সমান মিটার, মিটার অর্থাৎ দূরত্বের একক, দূরত্ব মানে কিন্তু লেন্থ, দৈর্ঘ্য, এই কারণে বড় হাতের এল লিখব। আর সময় টাইম, এজন্য বড় হাতের টি লিখে দেব, আর এর উপরে -2। তাহলে এটাই হচ্ছে ত্বরণের মাত্রা সমীকরণ। তার মানে বিষয়টা তোমরা বুঝতে পারছো ত্বরণ। এরপরে খেয়াল করো দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, অর্থাৎ দ্রুতি ও বেগের মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্যগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো দেখো দ্রুতি সরল বা বক্রপথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। এটা আমরা জানি যে আঁকা বাঁকা পথে বস্তু মোট যে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই কিন্তু তার হচ্ছে দ্রুতি। এটা আমরা জানি, এর আগে দেখে আসছে। সময়ের সাথে বস্তুর সরণের হারকে কিন্তু বেগ বলা হয়, অর্থাৎ সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, এটা আমরা আলোচনা করে আসছি। এরপর দেখো দ্রুতি স্কেলার রাশি। হ্যাঁ, দ্রুতির কিন্তু কোনো দিক নেই, শুধু মান আছে, তাই দ্রুতি হবে স্কেলার রাশি। বেগ কিন্তু হবে ভেক্টর রাশি, কারণ বেগের ম্যাগনিটিউড অর্থাৎ মান এবং দিক এটা কিন্তু উভয়ই আছে, এইজন্য। তারপর দেখো শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়। হ্যাঁ, দ্রুতি যেহেতু স্কেলার রাশি সেহেতু এর শুধু মান আছে, এজন্য শুধু মানের পরিবর্তন ঘটালে দ্রুতি কিন্তু পরিবর্তন ঘটবে।
আর বেগ শুধু মানের বা শুধু দিকের অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। একথার মানে হচ্ছে যেহেতু এটা ভেক্টর রাশি, তুমি যদি দিক পরিবর্তন করো তাহলে বেগ পরিবর্তন হয়ে যাবে, অথবা যদি শুধু মান পরিবর্তন করো তাহলে কিন্তু বেগ পরিবর্তন হয়ে যাবে, অথবা যদি মান এবং দিক দুইটারই পরিবর্তন ঘটাও তাহলে কিন্তু আমাদের বেগ পরিবর্তন হয়ে যাবে। বস্তুর বেগের মান দ্রুতি, হ্যাঁ, আর বস্তুর বেগের মানই কিন্তু হচ্ছে দ্রুতি, আর নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে বেগ। হ্যাঁ, একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দ্রুত অতিক্রম করে সেটাকে কিন্তু তার দ্রুতি বলা হয়। তাহলে মনে হয় পার্থক্যগুলো তোমরা বুঝতে পারছো, একটু দেখে আসবে আর কি। এরপরে খেয়াল করো বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। আমরা বেগ আর ত্বরণের মধ্যে পার্থক্য দেখব। তো দেখো, বেগ সময়ের সাথে বস্তুর সরলরেখাকে বেগ বলা হয়, এটা আমরা দেখে আসছি ডেফিনিশনে। সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়। অসমবেগের হারকে ত্বরণ বলা হয়। বেগের মাত্রা l t ইনভার্স -1 এটা আমরা জানি, ত্বরণের মাত্রা l t ইনভার্স -2 এটা আমরা জানি। তারপর দেখো বেগের SI একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের SI একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটাই হচ্ছে আসলে মূলত এদের মধ্যে পার্থক্য। পরে খেয়াল করো আমরা পরন্ত বস্তুর সূত্রগুলি নিয়ে কথা বলবো। তো পরন্ত বস্তুর এই সূত্রগুলো আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও, বাট সূত্রগুলো প্রমাণ করেছিলেন স্যার আইজাক নিউটন স্যার। তাই আমরা সূত্রগুলো একটু দেখে রাখবো, এই সূত্রগুলো আমাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে, অনেক সময় এমসিকিউ তে আসে, একটু দেখে রাখবে আর কি। তো দেখো প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এই কথার মানে কি চলো আমরা একটু বুঝে নিই। এটা মানে হচ্ছে যে ধরো স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে, ধরো আমার এখানে বস্তু A এবং বস্তু B, ধরো দুইটা বস্তু আছে। এখন এই দুইটা বস্তু দেখো, দুইটা বস্তু কিন্তু স্থির অবস্থানে আছে এবং দুইটা বস্তুই কিন্তু আমাদের, এটা যদি ভূমি হয়, ধরো ভূমি থেকে এই উচ্চতায়, ভূমি থেকে এই উচ্চতায় A এবং B বস্তু দুইটা অবস্থান করছে। তো এখন কথা হচ্ছে যে আমার এই দুইটা বস্তু দেখো, মানে আমি যদি এই দুইটা বস্তুকে নিচে ফেলে দিই তাহলে পরন্ত বস্তুর প্রথম সূত্র অনুসারে বলা যায় আমার এই A বস্তু ভূমিতে পৌঁছাতে যে সময় লাগবে আমার B বস্তুকে ভূমিতে পৌঁছাতে সেই একই সময় লাগবে। অ্যাকচুয়ালি এটাই কিন্তু প্রথম সূত্র, কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে দেখো A বস্তুটা বড়, B বস্তু মানে A বস্তুটা ছোট বা B বস্তুটা কিন্তু বড়। আমরা জানি যে বস্তুটা ভারী হয়, তাহলে যেহেতু B বস্তুটা বড় তাহলে এটা কিন্তু ভারী হবে, ভারী বস্তু কিন্তু আগে পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছাবে, কিন্তু না, এখানে বিজ্ঞানী গ্যালিলিওর কথা অনুসারে যে তুমি 5 কেজি ভরের একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলালে যে সময় লাগবে 20 কেজি 100 কেজি বা যা ফেলাও একই সময় লাগবে, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে যে ভ্যাকুয়াম বা বায়ুশূন্য হতে হবে এবং এই সকল বস্তুর উপর অর্থাৎ পরন্ত বস্তুগুলোর উপর কেবলমাত্র অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল কাজ করা যাবে না। কারণ অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল যদি এদের উপর কাজ করে তাহলে কিন্তু পরন্ত বস্তুর সূত্রগুলো খাটবে না। তো আমার মনে হয় সূত্রটা তোমরা বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় সূত্রটা খেয়াল করো, তাহলে আমাদের প্রথম সূত্র শেষ হলো, দ্বিতীয় সূত্রটা লক্ষ্য করো। তো দ্বিতীয় সূত্র বলা হয়েছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। এই কথার মানে হচ্ছে যে ধরো আমার একটা বস্তু, তোমার ধরো যে একটা বস্তু ঠিক এই a বিন্দু থেকে নিচে পড়ছে। এখন এই বস্তুটা এই বিন্দুতে কিন্তু স্থির অবস্থায় ছিল, নিচে যখন পড়বে তখন কিন্তু একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগটা আমরা ধরে নিলাম v বেগ, এবং বস্তুটা যখন নিচে পড়বে তখন সেই সময়টা আমরা ধরে নিলাম হচ্ছে t সময় ধরে বস্তুটা নিচে পড়ছে। এখন বিজ্ঞানী গ্যালিলিও তার দ্বিতীয় সূত্র বললেন যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে যদি আমি বস্তুটা ফেলে দিই তাহলে এই নির্দিষ্ট t সময়ে প্রাপ্ত বেগ v পরস্পর সমানুপাতিক হবে, অর্থাৎ v সমানুপাতিক t। এই কথার মানে হচ্ছে সময় যত বাড়বে বেগ তত বাড়তে থাকবে। এখন এখান থেকে কিন্তু আমরা আরো বলতে পারি যে দেখো এখানে v এই সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে এখানে একটা ধ্রুবক আসবে, ধরো k আমরা ধ্রুবকটা বিবেচনা করলাম, তাহলে v লেখা যায়, মানে v k t লেখা যায়। এখন দেখো এখান থেকে লেখা যায় বা v t k। তো
তো এটা আমরা একটু মনে রাখবো। অ্যাকচুয়ালি যখন অনেক সময় এমসিকিউ এরকম ম্যাথ দেয় যে তোমার হচ্ছে ধরো এখানে যে দুইটা বস্তু হতো, ধরো এটা একটা বস্তু আর একটা বস্তু দিয়ে দিল, তখন আমরা প্রথম বস্তুর বেগটা ধরো v1 টাইম t1, দ্বিতীয় বস্তুর বেগটা v2 এবং টাইম ধরলাম t2, তখন কিন্তু ফর্মুলা হবে v1 ভাগ t1 ইজ ইকুয়াল টু v2 ভাগ t2। তো এরকম আর কি, এটা আছে দ্বিতীয় সূত্র। এরপরে খেয়াল করো তৃতীয় সূত্রটা নিয়ে আমরা কথা বলবো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। একথা মানে হচ্ছে যে একটু লক্ষ্য করো, মানে হচ্ছে যে আমরা যদি একটা বস্তুকে ধরো ভূপৃষ্ঠ থেকে ঠিক এই উচ্চতায় নিয়ে এসে তোমার এ বিন্দুতে রাখলাম, এখন এই বস্তুটাকে যদি আমরা নিচে ফেলে দিই, ধরো বস্তুটা আমার এই উচ্চতা অতিবাহিত করে নিচে চলে আসলো, নিচে ধরে নিলাম যে বস্তুটা আমাদের এই উচ্চতা অতিবাহিত করে নিচে চলে আসলো, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু বলতে পারি যে দেখো যে সেই বস্তুটার এই যে এই উচ্চতা অতিবাহিত করলো, এই ক্ষেত্রে আমাদের সময়টা হচ্ছে t, তাহলে h আর t এর মধ্যে রিলেশনটা হবে তোমার h সমানুপাতিক t স্কয়ার। অর্থাৎ কথা হচ্ছে যে দেখো বর্গের কিন্তু সমানুপাতিক, অর্থাৎ আমি যদি বলি যে বস্তুটা 2 সেকেন্ড পর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে দেখো h সমানুপাতিক t স্কয়ার, তাহলে t এর জায়গায় 2 বসালে কিন্তু 4 মিটার, তাহলে 2 সেকেন্ড পরে কিন্তু 4 মিটার, 3 সেকেন্ড পরে কিন্তু 9 মিটার, ঠিক এভাবে কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকবে এবং এই অতিক্রান্ত দূরত্বটা কিন্তু ঠিক এই বিন্দু থেকে যতটুকু ততটুকু। a is equal to v minus u ভাগ t, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, অলরেডি আমি এটা ত্বরণ যখন আলোচনা করছি তখন কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো এক নাম্বার ইকুয়েশনটা হচ্ছে ত্বরণ a is equal to দেখো v minus u, এটা ভাগ কিন্তু t। দেখো কথা হচ্ছে যে এখান থেকে দেখো আমরা বা at সমান v minus u বা v সমান u plus at। তো দেখো এটা কিন্তু আমাদের এক নাম্বারটা ছিল হচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে এক নাম্বার সমীকরণ, কিন্তু পরে দেখো দুই নাম্বার ইকুয়েশনটা আছে v = u plus at, তাহলে দ্বিতীয় সমীকরণটাও কিন্তু আমরা এখান থেকে বুঝে গেলাম। এখন কথা হচ্ছে যে দেখো এই দ্বিতীয় সমীকরণ থেকে কিন্তু আমরা আরেকটা এমসিকিউ দেখাতে পারি, সেটা হচ্ছে কি দেখো এখানে v = u plus কিন্তু at। এখন কথা হচ্ছে যে বস্তুটা যদি প্রথমে স্থির অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আদি বেগ কিন্তু শূন্য হবে, তাহলে এখানে কিন্তু থাকবে এটি। আবার তোমার আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু জানি ত্বরণ কিন্তু বস্তু যদি সুষম ত্বরণে চলে তাহলে ত্বরণে হচ্ছে ধ্রুবক, তাহলে ত্বরণে ধ্রুবক হলে কিন্তু দেখো v সমানুপাতিক কিন্তু t, তাহলে দেখো তখন কিন্তু v সমানুপাতিক t, এটা কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। আর এই কথার মানে হচ্ছে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে কোনো বস্তুর শেষ বেগ তার সময় অতিক্রান্ত সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক কিন্তু t, এটা মনে রাখবে। তা দেখো আমাদের এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশনটা আমরা বুঝিয়ে দিলাম। এরপরে খেয়াল করো তিন নাম্বার ইকুয়েশনটা। তো তিন নাম্বার ইকুয়েশনটা আছে দেখো v স্কয়ার = u স্কয়ার 2as। তাহলে দেখো তিন নাম্বার ইকুয়েশনটা ধরে নিলাম যে দেখো আমাদের, আমি ধরে নিলাম যে আমার একটা বস্তু প্রথমে a বিন্দুতে ছিল, বস্তু যখন a বিন্দুতে ছিল তখন তার আদি বেগ ছিল ধরো u, ঠিক t সময় পর বস্তুটা আমার b বিন্দুতে পৌঁছালো, এই সময় বস্তুর শেষ বেগ v প্রাপ্ত হলো। তো বস্তুটা মনে করো a সুষম ত্বরণে চলে t সময় পর s দূরত্ব অতিক্রম করে, আর s দূরত্ব অতিক্রম করে আমার b বিন্দুতে পৌঁছায়। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে বস্তুটার গড় বেগ কত। গড় বেগ মানে কিন্তু আছে গাণিতিক গড় বেগ, তাহলে গাণিতিক গড় বেগকে কিন্তু আমরা v বার দ্বারা প্রকাশ করি। তো অ্যাকচুয়ালি এই সমীকরণ প্রতিপাদনগুলো আগে বোর্ড পরীক্ষা আসতো, কিন্তু এখন সৃজনশীলে আসে না। আমি জাস্ট তোমাদেরকে সূত্রটা একটু বুঝিয়ে দিব, আর এখান থেকে হয়তো এমসিকিউ আসতে পারে, কি ধরনের এমসিকিউ দিতে পারে সেটা একটু বলে দেবো আর কি। তো দেখো এটা হচ্ছে গাণিতিক গড় বেগ, এটাকে বলা হয় v বার। এই গাণিতিক গড় বেগ v বার সমান, দেখো প্রথমে ছিল u বেগ, পরে কিন্তু v বেগ হয়েছে, তাহলে এই দুটো বেগ কিন্তু আমি যোগ করব u plus v, আর এটাকে ভাগ করব 2 দ্বারা, কারণ এখানে বেগ দুইটা এই জন্য। এখন আমরা কিন্তু আবার জানি এই গাণিতিক গড় বেগ মানে s ভাগ t, কারণ সময়ের সাথে স্মরণের পরিবর্তন হারকে বেগ বলে, এজন্য বেগকে ভাগলে s ভাগ t পাবো।
এখন এখান থেকে খেয়াল করো আমরা u প্লাস v ভাগ 2, তাহলে এখান থেকে একটু লক্ষ্য করো বা s সমান u প্লাস v ভাগ 2 এর সাথে গুণ করব কিন্তু আছে t দ্বারা। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা ইকুয়েশন পাইলাম যে s u প্লাস v ভাগ 2 গুণ কিন্তু t। তাহলে ধরো এটা আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার তুমি লক্ষ্য করো আমরা কিন্তু ত্বরণের সংজ্ঞা থেকে জানি বা এক্সেলারেশন ত্বরণ কিন্তু হচ্ছে a, আর ত্বরণ a সমান আমরা কিন্তু জানি v u ভাগ কিন্তু t। এখন যদি আমি বলি দেখো ইমপ্লাইজ দ্যাট বা t সমান v u ভাগ কিন্তু a, এখন এই t এর মানটা আমি এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে লক্ষ্য করো এখন আমি যদি t এর মানটা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে দেখো s u প্লাস v ভাগ 2, আর এখানে দেখো t জায়গায় আমি এখন কিন্তু লিখে দেব v u ভাগ কিন্তু a এভাবে। দেখো আমি যদি একটু সাজিয়ে লিখি দেখো এই v টাকে এই পাশে নিয়ে এসে লিখলে v প্লাস u ভাগ কিন্তু 2, আর এখানে হবে v u ভাগ কিন্তু a। এখন দেখো আমি যদি উপরে গুণ করি অর্থাৎ v প্লাস u v মাইনাস u এই দুটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের হবে দেখো তোমরা কিন্তু জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, এটা কিন্তু তোমরা জানো। তাহলে দেখো তাহলে আমি ধরে নিলাম v টা হচ্ছে আমাদের a আর u টা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, আর এই দুটাকে ইকুয়াল আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বলতে পারি এটা মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার, আর ভাগ 2 আর a গুণ করলে 2a। তার মানে মনে হয় এইটুকু তোমরা বুঝতে পারছো। এরপর লক্ষ্য করো আমরা এখান থেকে বলতে পারি বা implies that s v স্কয়ার মাইনাস u স্কয়ার ভাগ কিন্তু 2a। তাহলে এখান থেকে দেখো এর নিচে নাই মানে 1 আছে, এবার আমরা কিন্তু ক্রস গুণনটা করে ফেলতে পারি বা আর গুণনটা। তাহলে গুণ করলে দেখো এখানে হবে 2as v স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা সমাধান করলে পাবো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গতির কিন্তু সমীকরণ। তো এই সমীকরণ অ্যাপ্লাই করে আমাদের কিন্তু অনেক ম্যাথ আছে। অ্যাকচুয়ালি এই সমীকরণ প্রতিপাদনগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে তেমন বেশি আসে না, আগে আসলে তখন সৃজনশীল ছিল না। আমি জাস্ট একটু শর্টকাটে তোমাদেরকে বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করছি। তো এখন কথা হচ্ছে দেখো v স্কয়ার u স্কয়ার প্লাস 2as এটা, তো এই সমীকরণটা মনে রাখবে। এখান থেকে একটা এমসিকিউ তোমার দিতেই পারে, যেমন ধরো স্যার যদি কখনো তোমাকে প্রতিপাদন দেয় কিভাবে দিতে পারে, সেটা হচ্ছে কি আমি যদি প্রথমে বস্তুর আদিবেগ, যে বস্তু প্রথমে স্থির অবস্থায় ছিল অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমি আদিবেগ u সমান কিন্তু 0 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো বা v স্কয়ার সমান, তাহলে এই u যদি 0 হয়ে যায় তাহলে 0 এর উপর স্কয়ার প্লাস কিন্তু 2as। এবার দেখো এখান থেকে বলতে পারি বা v স্কয়ার সমান 2as। এখন কথা হচ্ছে a কিন্তু সুষম ত্বরণ, তাহলে এই ত্বরণ ধ্রুবক আর 2 টা হচ্ছে কিন্তু সংখ্যাগত একটা ধ্রুবক মান। তাহলে এই 2 এ উঠে গেলে আমরা এখান থেকে বলতে পারি বা v স্কয়ার সমানুপাতিক কিন্তু s। তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি অতএব v সমান সমানুপাতিক দিয়ে √s। তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। স্যার যদি কখনো তোমাকে বলে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর শেষ বেগ তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক দেখাও বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে প্রথম থেকে আমি যেভাবে করে আসলাম ঠিক সেভাবেই করতে হবে। কারণ এই লাইনটার মানেই হচ্ছে দেখো v সমানুপাতিক √s, অর্থাৎ সুষম স্থির অবস্থান থেকে সুষম বেগে চলমান কোন বস্তুর শেষ বেগ ওই বস্তুর অতিক্রান্ত দূরত্বের এটা কিন্তু বর্গমূলের সমানুপাতিক। তার মানে বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপরে লক্ষ্য করো আমরা 4 নাম্বার ইকুয়েশনটা দেখব গতির। দেখো 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে s ut + ½ at²। তো এই সমীকরণটা আমরা কিভাবে প্রতিপাদন করব একটু লক্ষ্য করো। তো দেখো আমরা কিছু সময় আগে কিন্তু দেখলাম যে আমাদের ত্বরণ a সমান আমাদের ছিল কিন্তু v - u ভাগ কিন্তু t। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা লাস্টে লিখছিলাম v u + at। এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশনটা, এবং এটা কিভাবে আসে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন কথা দেখো v u + at, তাহলে আমরা এটা 1 নাম্বার ইকুয়েশন লিখে রাখলাম।
এখন কথা হচ্ছে যে আমরা যদি আবার বলি আমাদের গাণিতিক গড়বেগ, আমরা কিন্তু জানি গাণিতিক গড়বেগ হচ্ছে v বার, আর এই v বার সমান কিন্তু আমরা জানি u প্লাস v ভাগ কিন্তু 2। এখন কথা হচ্ছে একটু খেয়াল করো, এই v বার মানে আমরা জানি s ভাগ কিন্তু t, u প্লাস v এটা ভাগ হচ্ছে 2। এখন লক্ষ্য করো এখান থেকে আমরা বলি s কত, দেখো u প্লাস v এটাকে ভাগ করব কিন্তু আমরা গুণ করব হচ্ছে t দ্বারা, তাহলে দেখো s সমান কিন্তু এত। এখন দেখো বা s আমরা এখানে u টাকে রেখেই দিব। এবার v সমান দেখো আমাদের লেখা আছে u প্লাস at, তাই v এর জায়গায় আমরা u প্লাস at লিখে দেব, অর্থাৎ v এর মানটা বসিয়ে দেব। তাহলে v এর মানটা বসিয়ে দিলে দেখো এখানে আমাদের হবে u প্লাস at ভাগ কিন্তু 2, আর এর সাথে গুণ হবে কিন্তু t। তো দেখো এখন যদি আমরা এই u আর au যোগ করলে কিন্তু এখানে হবে 2u আর হবে এখানে at, আর এই t টা যদি এর সাথে গুণ করি তাহলে এখানে কিন্তু ut আর এখানে কিন্তু হবে t স্কয়ার ভাগ হচ্ছে 2। এবার একটু খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা s তাহলে এখান থেকে এই 2টা আমরা কমন নিতে পারি, এই 2টা কমন নিলে হবে ut প্লাস, দেখো এই 2টা কমন নিছি তাহলে এখানে কিন্তু হাফ হয়ে যাবে, তাহলে এখানে হবে হাফ at স্কয়ার, আর নিচে দেখো ভাগ আকারে ছিল 2। এখন কথা হচ্ছে এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে আমরা এখানে বলতেই পারি s ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে লক্ষ্য করো আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো s ut প্লাস হাফ at স্কয়ার। এখন কথা হচ্ছে এটা কিন্তু গতির সমীকরণ, এটা হচ্ছে গতির সমীকরণ। তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আমরা গতির সমীকরণটা বুঝতে পারছি। তো এখন এখানে যদি আমরা ধরি যে বস্তু প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো s এই এর জায়গায় হবে 0 0 গুণ t প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 0 দিয়ে t গুণ করলে 0ই হয়, তাহলে এখান থেকে পাবো আমরা হাফ a t স্কয়ার। এখন কথা হচ্ছে যে যদি আমাদের দেখো এই হাফ কিন্তু ধ্রুবক আর বস্তুটা যেহেতু সুষম ত্বরণে চলছিল, সেক্ষেত্রে হাফে কিন্তু ধ্রুবক বিবেচনা করতে পারি। তাহলে হাফ এটাকে যদি আমরা ধ্রুবক বিবেচনা করি তাহলে s সমানুপাতিক কিন্তু হবে তোমার t স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে ইকুয়েশন। এখন এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে তোমার স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক। স্যার যদি তোমাকে কখনো এই প্রতিপাদকটা বলে যে গাণিতিকভাবে দেখাও এটা যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে প্রথম থেকে ঠিক এভাবে কিন্তু করে আসতে হবে। যদি এগুলো খুবই কম আসে পরীক্ষাতে জাস্ট আমরা বুঝে রাখবো, তাহলে সমানুপাতিক কিন্তু t স্কয়ার। আর এটা তোমরা দেখাইছে এটা হচ্ছে কিভাবে আসে s + v ভাগ 2t। আমার মনে হয় এই কোশ্চেনগুলো তোমরা একটু বুঝতে পারছো। এরপর লক্ষ্য করো এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্রগুলো, অর্থাৎ যে ফর্মুলাগুলো তোমাদের জানা লাগবে, যে ফর্মুলাগুলো জানলে তুমি অঙ্ক করতে পারবে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের গণনাতে কিন্তু ম্যাথই আসে ফিজিক্সে। তো এখানে আমি সবগুলো সূত্র লিখে দিয়েছি, তোমরা এই সূত্রগুলো মনে রাখবে, তাহলে ম্যাথগুলো করতে পারবে। তো দেখো প্রথম সূত্রটা তোমরা সবাই জানো, তাহলে a = v - u ভাগ t, তারপরে v = u + at, তারপরে দেখো s = u + half at স্কয়ার, v = u স্কয়ার + 2as, তারপরে বেগ v = s ভাগ t, এটা ঠিক আছে। তারপর আছে দেখো s = u + v ভাগ 2, এগুলো তোমরা জানো, v = u + gt। এখন কথা হচ্ছে যে এই সূত্রগুলো হয়তো তোমরা জানো না, এই যে এখানে নিচে যেগুলো এগুলো হয়তো আমরা একটু আলোচনা করিনি। এখন কথা হচ্ছে যে আমাদের এখান থেকে অর্থাৎ এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা ছিল হচ্ছে আমাদের যখন কোনো একটা বস্তু সরলরেখা বরাবর, ঠিক আছে, যখন হচ্ছে সরলরেখা বরাবর আমাদের রৈখিক সরণ দেওয়া থাকবে, রৈখিক সরণের ক্ষেত্রে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তুমি অঙ্ক করতে পারবে। কিন্তু যখনই তোমাকে অভিকর্ষ ত্বরণ অথবা পরন্ত বস্তুর ক্ষেত্রে বলবে, তখন কিন্তু নিচের সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে। তাহলে চলো বিষয়টা একটু ক্লিয়ার করি। অভিকর্ষ ত্বরণ জিনিসটা আসলে কি? এটা অভিকর্ষ ত্বরণের যদি ডেফিনিশনটা আমরা দিই সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কিন্তু অভিকর্ষ ত্বরণ বলা হয়। তো বিষয়টা হচ্ছে যে দেখো যখন কোনো একটা বস্তু এরকম সরল রেখা, মানে এরকম সরল রেখা বরাবর গতিশীল থাকবে, তখনকার ক্ষেত্রে আমরা কিন্তু উপরের সূত্রগুলো, কিন্তু যখন কোনো একটা বস্তুকে তুমি ধরো এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে
উপরের দিকে যখন তুমি নিক্ষেপণ করবা অথবা কোন একটা বস্তুকে অভিকর্ষজ বল দ্বারা তুমি নিচে ফেলে দিবা, এই সকল বস্তুর ক্ষেত্রে তোমার কিন্তু তখন এ ত্বরণ কাজ করবে না, তখন হচ্ছে জি ত্বরণ কাজ করবে। তখন এর জায়গায় শুধু আমরা জি লিখব। মানে বিষয়টা হচ্ছে দেখো আমরা কিন্তু সূত্র জানি যে v u কিন্তু এটি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। কিন্তু যখন বস্তুটা পরন্ত বস্তু যখন হবে তখন আমরা v এখানে লিখব u তখন এ ত্বরণ থাকবে না, তখন হয়ে যাবে gt। এখানে আমরা আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, এখানে কিন্তু u gt যদি বস্তু মানে দেখো আমি যদি বস্তুটাকে h উচ্চতা থেকে নিচে পড়তে দিই তাহলে কিন্তু এখানে সূত্রে প্লাস হবে, আর যদি বস্তুটাকে আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপণ করি তাহলে কিন্তু সূত্রটা হবে মাইনাস, অর্থাৎ u কিন্তু gt। তাহলে মনে হয় প্লাস মাইনাস জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আমরা খেয়াল করি যে দেখো যেমন সূত্র কিন্তু জানতাম s ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে যখনই আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আলোচনা করব তখন এই s এর জায়গায় হয়ে যাবে h, আর h হবে ut প্লাস হাফ gt স্কয়ার। এটা কিন্তু এখানে মনে রাখবো প্লাস মাইনাস হবে, বস্তু যদি উপর থেকে নিচে ফেলি তাহলে প্লাস, আর নিচ থেকে উপরে মারলে মাইনাস হবে। তো এই সূত্রগুলোর বিষয়টা এরকম ছিল, আমার মনে হয় সূত্রগুলো তোমরা বুঝতে পারছো।